আইমানের কণ্ঠে অধর সুরে আরিয়ান এক সেকেন্ডও দাঁড়ালো না। যাওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠে, স্যার, 30 মিনিটের মধ্যে সব ফুটেজ আপনার টেবিলে। কথাটা কোনো রকমে শেষ করেই বেচারা দিল এক দৌড় দিল, কারণ সে জানে 30 মিনিট মানেই 30 মিনিট। এর বাইরে এক সেকেন্ডও যদি লেট হয় তাহলে তাকে এই কনকনে শীতের মধ্যে সুইমিং পুলে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। রিয়াজুল সিদ্দিকীর দুজনের সন্তানের প্রথম সন্তান নিহার সিদ্দিক, বয়স প্রায় 31-এর কাছাকাছি। পেশায় একজন প্রফেসর, যার বিয়ে ঠিক করা হয়েছে শেখ পরিবারের বড় মেয়ে আদিবার শেখের সাথে। দ্বিতীয় সন্তান মাজরান সিদ্দিক তিতলি, বয়স 19। দেখতে মাশাআল্লাহ, উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি 5 ইঞ্চি 165 cm, স্লিম লম্বা অ্যাটিং ব্রেড, গায়ের রং ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং স্কিন, চোখ দুটো বড় বড় টানা, যার মণিগারণ বাদামি প্লাস কালো মিশন, চুলগুলো হাঁটুর নিচ পর্যন্ত লম্বা ঘন কালো সোজা, ঠোঁটের ঠিক নিচে একটা তিল আছে। রিয়াজুল সিদ্দিকীর স্ত্রী নাজমা সিদ্দিকী হৃদরোগে মারা গেছেন প্রায় 2 বছর হয়ে এলো। 2 বছরের মায়ের সংসার পুরোটাই আগলে রেখেছে তিতলি। এরপর ভাইয়ের বউ এলে তার হাতে সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিয়েই যেন মেয়েটা সে বাঁচে। এত ছোট বয়সে সংসারেই জাত ফলে পড়ে মেয়েটা যেন সময়ের আগে একটু বেশি ম্যাচিউরড হয়ে গেছে। ছোটোবেলায় সে চঞ্চল তিতলি যেন কোথায় হারিয়ে গেছে। যদিও বাবা কিংবা ভাই তাকে সংসারে এত চাপ নিতে নিষেধ করে, তবে তিতলি মায়ের হাতে এত সুন্দর সাজানো গোছানো সংসারটা কাজের লোক কিংবা বাহিরের লোককে দেয়া করানো মোটেও পছন্দ করে না, তাই নিজের হাতে সবটা করে। ফজরের সালাত আদায় করে তিতলি নিজের ঘর থেকে বের হয়ে ধোয়া সকল ড্রেস লন্ড্রি করে আলমারিতে রেখে বিছানায় আজকে ড্রেস করে রাখলো। তারপর নিজের ঘর থেকে স্নান করে বের হয়ে নাস্তার টেবিলে রেডি করে বাবা ও ভাইকে ডেকে তুলে নাস্তার টেবিলে বসিয়ে দিয়ে বাবার উদ্দেশ্যে বলে ওঠে, আব্বু, আজকে আমার এতিমখানা বাচ্চাদের পড়াতে, কিন্তু ওইদিকে ভার্সিটি তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট আজ। কী করব, কোন দিকে যাব? প্লিজ আব্বু, ওই দিকটা একটু ম্যানেজ করতে পারবে? মামুনি, তুমি এসব নিয়ে চিন্তা করো না, বাবা সামলিয়ে নিব। হ্যাঁ বনু, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি বাবা মিলে অ্যাসাইনমেন্ট দিকটা সামলে নেব। তাই তুই একদম নিশ্চিন্তে বাচ্চাদের পড়াতে যা। বলেই বোনের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে নিহার চলে গেল ভার্সিটির উদ্দেশ্য। একটু পর রিয়াজুল সিদ্দিকও বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্য। তিতলিও সব গুছিয়ে রান্নার কিচেনে রেখে এসে একটা সাদা লং কুর্তি পরে মাথায় সাদা ওড়না দিয়ে ঢেকে পিন আপ করে নিজের স্কুটি চালিয়ে এতিমখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে এমপি অফিসের আইমন কেবিনে বসে কাজ করছিল। সেই সময় হুট করে নিজ চোখের সামনে নীল শাড়ি লম্বা বেনিওয়ালা নীলাঞ্জনাকে দেখে আইমানের অবাধ্য হৃৎস্পন্দনটা লাফিয়ে উঠল। বারবার হার্টবিট ওঠানামা করতে লাগলো। নিজের বুকে বা পাশে হাত রেখে আস্তে আস্তে তার মেয়েটার দিকে এগিয়ে গেল। নিজের অজান্তে কখন যে সে তার নীলাঞ্জনার কাছে এসে বুঝতে পারল না। মেয়েটা তাকে দেখে কেমন লজ্জায় নিজের চোখ নামিয়ে নিয়েছে, মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে, যা দেখে আয়মানের হৃদয়টাও আরও জোরে জোরে বিট করতে লাগলো। আয়মান ওর দিকে এগিয়ে গিয়ে গালে আলতোভাবে ছুঁয়ে দিয়ে মেঘাচ্ছন্ন কণ্ঠে বলে ওঠে, নীলাঞ্জনা, এটা সত্যি তুমি? মেয়েটা হাসূচক মাথা দোলালো, যা দেখে আয়মান নিজের অজান্তে ঠোঁট ধরা মেয়েটার দিকে এগিয়ে গেল। যেই না ঠোঁট ছোঁবে তার আগেই অপর প্রান্ত থেকে ভেসে এলো এক পুরুষের কণ্ঠবশ, আপনি কি করছেন? ব্যাস, আরমানের ধ্যান ভেঙে গেল। বেচারা ধরফড়ি উঠে দ্রুত ওর থেকে সিটকে এক হাত দূরে সরে গেল। গেট আউট, ইডিয়েট কোথাকার! কোনো টাইম সেন্স নেই। আজকে যাওয়ার আগে সুইমিং পুলে 10 মিনিট কান ধরে থাকবি। বসে এমন রাগে কণ্ঠ শুনে আরিয়ান বেচারা কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, বস, আমি ভার্সিটির সব সিসিটিভি ফুটেজ কালেক্ট করে এনেছি। আরিয়ানের কথা শুনে আইমানের রাগী ভাব যেন মুহূর্তের মাঝেই উধাও হয়ে গেল। গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, সব টেবিলের উপর রেখে চলে যা। বসের আদেশে আরিয়ান সব টেবিলের উপর রেখে দিয়ে নিজের কাজে চলে গেলেন। বর্তমান রাত 2টা বাজে। আরিয়ান এ পর্যন্ত 3 কাপ কফি দিয়ে গেছেন আইমানের কেবিনে। পুরো দেওয়াল জুড়ে 8টা স্ক্রিন, ভার্সিটির গেট, ক্যান্টিন, করিডর, পার্কিং লট, লাইব্রেরি, সব জায়গায় সিসিটিভি। আয়মান কালো শার্টের হাতটা
ফোল্ড করলো। চোখে ক্লান্তি কিন্তু ফোকাস স্কিন। ঘন্টার পর ঘন্টা ফুসে টানছে। নীল শাড়ি, লম্বা বেনি, লাল গাজরা খুঁজছে। হঠাৎ স্কিনে লম্বা চারের চোখ আটকে গেল। টাইম বিকেল 4:32, ভার্সিটি করিডর। আইমান ফোনে কথা বলতে বলতেই হাঁটছে। সামনে থেকে একটা মেয়ে আসছে, নীল শাড়ি, হাঁটু পর্যন্ত বেনি, মাথায় লাল গাজরা। তারপর একটা ধাক্কা, মেয়েটা কান ধরে সাদা ঝুমকোটা পড়ে গেছে। মেয়েটার ঝাঁকি হয়ে কিছু বলল। আইমান শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল 5 মিনিট। তারপর মেয়েটার দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে ভার্সিটি ছাদে উঠে গেল। আইমান ভিডিওটা 10 বার বাক করে দেখলো। মেয়েটার মুখটা 1 সেকেন্ডের জন্য ক্লিক হলো। ফর্সা টানা চোখ, ছোট নিচে ছোট তীর। আইমান স্কিন পজ করে দেখে রকিন চেয়ারে নিজের দেহের সমস্ত ভার ছেড়ে দিয়ে ফিসফিস করলো, বলল, আইমান আই ডিল অবশেষে তোমাকে খুঁজে পেলাম নিরঞ্জনা। 29 বছরের দীর্ঘ জীবনে কাউকে পাত্তা না দেওয়ায় এই আমিটা আজ আপনাকে ভীষণভাবে আসক্ত হয়ে গেছি নিরঞ্জনা। বনানীতে আইমান মুনতাসির শেখ তারপর নিজের পার্সোনাল ইনফরমেশনকে কল করে আদেশের কণ্ঠে বলে উঠল, হে রুদ্র, আমি আইমান মুনতাসির শেখ বলছি। এইমাত্র তোমার ইমেইলে একটা মেয়ের ছবি সেন্ড করছি, যার আইডি কার্ড স্টোর করো, কোন ডিপার্টমেন্ট, কোন ইয়ার, ওর ব্যক্তিগত সব তথ্য জানতে চাই। পরেন কাল সকালের মধ্যে আমার মেইল করবে। ওকে বস, আমি চেষ্টা করব। নো রুদ্র, শুধু চেষ্টা করলে হবে না, আমার ওই মেয়েটার ব্যাপারে A to Z সব ইনফরমেশন চাই, অ্যান্ড তুমি সেটা দিতে বাধ্য, বিকজ নাও ইজ মাই অর্ডার। বলে অপর প্রান্তিক ব্যক্তিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই কট করে নিজের ফোন কেটে দিল। অন্যদিকে শেখ ম্যানশন, রাত 3টা। রিশান ছাদে বসে ড্রিঙ্ক করছে। সে সময় ফোনে একটা মেসেজ আসলো অচেনা নাম্বার থেকে, যেটা ওপেন করতে আইমান ভাই, এই মেয়েটাকে খুঁজছে MP আইমান মুন্সি শেখের মতো ড্রিম বয়, যে কিনা মেয়েদের সহ্যই করতে পারে না। সে বিনা কোনো মেয়েকে খুঁজছে, মানে স্পেশাল কেউ। যা ভেবে রিশান কিটকিটিয়ে হেসে উঠল। লালসা চোখে মেয়েটার থেকে ফিস করে বলে উঠল, ও মাই ডিয়ার আইমান মুনতাসির শেখ, অবশেষে তোর দুর্বলতা পেয়ে গেলাম। পরের দিন সকাল, আইমান নিজের কেবিনে বসে ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ করছিল। ঠিক সেই সময় কেবিনের দরজা লক করলো। আইমান না তাকে গুরুগম্ভীর কণ্ঠে বলল, ইয়েস কামিং। আরিয়ান বস রিশান স্যার এসেছে, বলেছেন আপনার সাথে নাকি তার খুব ইম্পর্টেন্ট কথা আছে। রিশানের কথা শুনে আইমানের চেয়ার শক্ত হয়ে এলো। নিজের রাগ কন্ট্রোল করে বলে উঠলো, ওপরে পাঠিয়ে দে, এখনই আসতে বলছি বস। আরিয়ান চলে যেতে 5 মিনিট পর রিশান আইমানের কেবিনে ঢুকে বলে উঠল, তোর নবনির্বাচিত MP মহাশয়, আপনার দিনকাল কেমন চলে? রিশানের কথা শুনে আইমান দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমার দিনকাল যেমনই যাক না কেন, তাতে তোর কি রিশান শেখ? আজকে সকালে কি শেখ বাড়িতে তোকে কেউ ব্রেকফাস্ট করতে দেয়নি, তাই সকাল সকাল খাবার খেতে আইমান মুনতাসির শেখের অফিসে চলে এসেছিস? কোনো ব্যাপার না, আমি এক্ষুনি পিয়নকে ডেকে তোর খাওয়ার ব্যবস্থা করছি। নাদেম আমার অফিসে আজকে একজন মিসকিন খাবার ভিক্ষে করতে এসেছে, ইমিডিয়েটলি খাবারের ব্যবস্থা করো। আপন মনে রিশানের চোখ মুখ লাল হয়ে গেলেও সে তার রাগ দমিয়ে বলে উঠল, MP আইমান মুনতাসির শেখ শুনেছে আজকাল আপনি নাকি কোনো মেয়েকে পাগলের মতো খুঁজে যাচ্ছেন। তার কারণ জানতে পারি? আমার ব্যাপারে ইনকোয়ারিং করতে আপনি এখানে এসেছেন রিশান শেখ? তাহলে সরি টু সো, আমি এই ব্যাপারে কোনো কথাই আপনাকে বলতে বা শুনতে চাই না। ও তার মানে ওই মেয়ে নিশ্চয়ই স্পেশাল কেউ। রিশান শেখ, নিজের লিমিটে থাক, না হলে কি করবি? চুপচাপ মেয়েটাকে আমার হাতে তুলে দে, আনলিসেন ওকে রেপ করব, তারপরে সে ভিডিও সারা দুনিয়াকে দেখাবো। কথাটা রিশানের মুখ বেরোতেই 1 সেকেন্ডও দেরি হলো না, অমনি আইমানেরও টুরি চেপে ধরে রাগে কণ্ঠে বলে গর্জে উঠল, ইউ ব্ল্যাক বিগ টেস বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আইমান মুনতাসিরের উমনের দিকে নোংরা লালসায় দৃষ্টিতে তাকিয়েছিস। নেক্সট টাইম এক দৃষ্টি তাকালে তার চোখ আর চোখের জায়গায় থাকবে না। এটা ফার্স্ট ছিল, তাই তোকে লাস্ট সুযোগ দিলাম, ওর থেকে 100 হাত দূরে থাকবি। অ্যানলেস্ট ইউ নো হোয়াট, আইমান মুনতাসির শেখ তার লাইফে থার্ড চান্স কাউকে দেয় না, না ডিরেক্ট অ্যাকশন নেয়। মাইন্ড ইট, বিকজ
পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প এমপি আইমান মুনতাসির শেখ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।